আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাথমিক বিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ জীব ও পরিবেশ নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই বিজ্ঞানের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকে দেখি আমাদের এখানে জীব ও পরিবেশ অধ্যায় কি বলতেছে। তাহলে এখানে প্রথমত বলতেছে যে পরিবেশে জীব। আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও ঘটেছে নানা ঘটনা। অবশ্যই আমরা আমাদের চারপাশে অনেক বস্তু দেখতে পাই এবং অনেক ঘটনা ঘটতেছে। তাহলে এসব কিছু মিলেই আমাদের কি হয়? পরিবেশ সৃষ্টি হয়। তাহলে বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। তাহলে বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বসবাস করে। এই অধ্যায়ে আমরা জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন সে সম্পর্কে জানবো। অর্থাৎ এই অধ্যায়টাতে আলোচনা করা হচ্ছে মূলত যে জীব বেঁচে থাকার জন্য যে কি কি প্রয়োজন সেই সম্পর্কে মূলত আমরা জানবো, যে আসলে এই জীবগুলো বেঁচে থাকার জন্য তাদের কি কি দরকার হয়। তাহলে দেখো, এই যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে তোমার কে কে থাকবে বলো? দেখো, এই যে পশু পাখি, গাছপালা, নদী নালা, খাল বিল ইত্যাদি থাকবে। আর মানুষের তৈরি পরিবেশের মধ্যে কি কি থাকবে? যেমন হচ্ছে যে দালান কোঠা, এই যে গাড়ি, ঘরবাড়ি, রাস্তাঘাট ইত্যাদি এইসব জিনিস থাকতে পারে। এইবার তোমাদের এখানে কি বলতেছে এক নম্বরে, যে বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন। আসলে এই বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন হবে? দেখো, এখানে প্রশ্ন আমাদেরকে বলতেছে যে বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন হবে। তো চলো আমরা এর উত্তরটা দেখে নেওয়া যাক। তাহলে আমরা কি বলতে পারি, যে বেঁচে থাকার জন্য জীবের মূলত খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। অর্থাৎ এই কয়েকটা উপাদান প্রয়োজন হবে একটা জীব বেঁচে থাকার জন্য। এবার তারপরে আমাদের একটা দেখো কাজ দেওয়া আছে। কি বলতেছে, যে জীবের যা যা প্রয়োজন, কি কি প্রয়োজন। তাহলে কিভাবে তুমি এই কাজটাকে করবা, যে নিচে দেখানো ছকের মতো করে একটি ছক তৈরি করি। তার মানে কি? তাহলে এই যে এই ছকের মতো একটা ছক তৈরি করতে হবে, যার হেডলাইন কি থাকবে বলতো? বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন। আর এই উপাদানগুলো হচ্ছে এই ফাঁকা ঘরে লিখতে হবে। তারপর আর কি করতে হবে, যে বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি। তারপরে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে কি করতে হবে? আলোচনা করতে হবে। তাহলে দেখো, যে এ কি বলতেছে, যে আমি হাত দিয়ে নাক ও মুখ বন্ধ করলে নিঃশ্বাস নিতে পারি না। তাহলে পিপাসা পেলে আমি পানি পান করি। তাহলে এ কি বলতেছে, তুমি যদি হাত দিয়ে যদি আমরা নাক ও মুখ যদি বন্ধ করতাম, আমি তো নিঃশ্বাস নিতে পারবো না, এটা স্বাভাবিক। আবার পিপাসা লাগলে আমরা তো কি পান করি? পানি পান করি। তাহলে এই সকল বিষয়কে মূলত বিবেচনায় রেখে আমাদের এই কাজটাকে সম্পূর্ণ করতে হবে। যে চলো আমরা এই কাজটা কিভাবে এর উত্তর লিখতে পারি সেটা আমরা দেখবো এখন। তাহলে আমাদের এই যে সমাধান, আমাদের কাজের উদ্দেশ্য কি ছিল বলতো ভাই? যে এই যে বেঁচে থাকার জন্য জীবের প্রয়োজনীয় উপাদানগুলো সম্পর্কে কি করা জানা। তাহলে ১ ও ২ নং নির্দেশনা অনুসারে জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো তালিকা তৈরি করলাম। তাহলে কি কি লাগবে? যেমন বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন হবে, যেমন খাদ্য, আবাসস্থল, পানি, আশ্রয়স্থল, আর কিসের প্রয়োজন হবে? আমার বায়ুর প্রয়োজন হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার তারপর আমাদের কি বলছিল, যে এইটা নিয়ে মূলত সহপাঠীদের সঙ্গে আবার আলোচনা করতেও বলছে। তার মানে কি? তাহলে আমরা কি করব? তাহলে সহপাঠীদের সাথে আলোচনা। তাহলে সহপাঠীরা দুটি দলে ভাগ হয়ে প্রত্যেকেই বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদানগুলোর নাম বললাম এবং উপাদানগুলো ছাড়া কি অবস্থা হয় সেটাও আমরা কি করলাম? বর্ণনা করলাম। তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে তোমরা এর উত্তরগুলো লিখবা। এবার তারপর আমরা যদি নিচে আসি, একদম সংক্ষেপে আমরা কি বলতে পারি বলতো, যে বেঁচে থাকার জন্য জীবের খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং কিসের প্রয়োজন হবে? বায়ুর প্রয়োজন হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। এবার খাদ্য বলতে আমরা আসলে কি বুঝি বলতো, যে প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণ করা প্রয়োজন হবে। তার মানে একটা প্রাণী যদি হচ্ছে বেঁচে থাকতে চায়, তাহলে তার পুষ্টি উপাদান এবং শক্তি পেতে অবশ্যই তাকে খাদ্য গ্রহণ করতে হবে। এই খাদ্য তারা পরিবেশের, উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী থেকে মূলত পেয়ে থাকে। তাহলে এই খাদ্যগুলো আমরা কই থেকে পাই? উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী থেকে। তাহলে উদ্ভিদের শক্তি ও পুষ্টি উপাদান প্রয়োজন। তবে এরা প্রাণীর মতো খাদ্য গ্রহণ করে না। আমরা যেমন খাদ্য গ্রহণ করি, উদ্ভিদেরও তো তোমার হচ্ছে খাদ্য, শক্তি এবং পুষ্টি প্রয়োজন। তারাও কি আমাদের মতো খাবার খায়? অবশ্যই না, তাদের খাবারের কিন্তু ধরনটা কিন্তু আলাদা। এবার কি বলতেছে, যে উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরাই কি করতে পারে? তৈরি করতে পারে। কিন্তু আমরা মানুষ যারা,
তারা কিন্তু নিজেদের খাদ্য নিজেরা কখনো কি করতে পারে না, তৈরি করতে পারে না, বরং আমরা খাদ্যের জন্য কার উপর নির্ভর করি, এই উদ্ভিদের উপর নির্ভর করি। কেননা তারা হচ্ছে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, এই কারণে উদ্ভিদকে বলা হয় স্বভোজী, আর আমরা মানুষ হচ্ছে কি পরভোজী। তাহলে এইবার আবাসস্থল ও আশ্রয়স্থল বলতে আমরা কি বুঝি? তাহলে সকল জীবের আবাসস্থল প্রয়োজন। তাহলে উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তার নামই হচ্ছে কি আবাসস্থল। তাহলে প্রাণীর আশ্রয়স্থলও কি প্রয়োজন, যেমন একটা প্রাণী আবাসস্থলের যেমন প্রয়োজন, ঠিক একইভাবে ওই প্রাণীর আশ্রয়স্থলেরও কি আছে, প্রয়োজন আছে। তাহলে আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান, যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া যেমন ঝড় বাদল থেকে কি করতে পারে, রক্ষা করতে পারবে। এবং কোনো কোনো প্রাণী আছে যেমন পাখি আশ্রয়ের জন্য কি করে, গাছে বাসা তৈরি করে। এই যে যেমন আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে আশ্রয়ের জন্য পাখি কি করছে, গাছের ডালে একটা বাসা তৈরি করছে। এবার আমরা পানি বলতে আসলে কি বুঝি, যে পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। তাহলে উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে। তাহলে প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি পান করে থাকে। তার মানে কি প্রাণীরা অবশ্যই তাদের খাদ্যগুলোকে পরিপাক বা হজম করার জন্য অবশ্যই কিসের প্রয়োজন হবে, অবশ্যই পানির প্রয়োজন হবে। আবার অনেক উদ্ভিদ ও প্রাণী পানিতেই কি করে, বসবাস করে। দেখো আমরা যে দেখতে পাচ্ছি যে এই যে মাছ বা অন্যান্য কীটপতঙ্গ কিছু জিনিস এরা কি করে, পানিতেই বসবাস করে মূলত। এবার আমরা বায়ু বলতে কি বুঝি বলতো, যে জীবের জন্য বায়ু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, এবং উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তার মানে দেখো এই যে উদ্ভিদ কি করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। কার্বন ডাই অক্সাইড কই থেকে পায়, আমরা যে এই যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, সেই কার্বন ডাই অক্সাইড মূলত হচ্ছে কি উদ্ভিদ গ্রহণ করবে, আর উদ্ভিদ মূলত অক্সিজেন ছেড়ে দেয়, যে অক্সিজেন গুলো আমরা গ্রহণ করে কি আছে, বেঁচে আছি। অর্থাৎ তুমি যদি পাশের চিত্রটা দেখো, দেখো এই যে আমরা কি করতেছি, যে অক্সিজেন গ্রহণ করতেছি, আর আমরা যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি সেগুলো কোথায় চলে যাচ্ছে, এই যে উদ্ভিদ সেগুলোকে টেনে নিচ্ছে। ঠিক একইভাবে এই যে গরু দেখো কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, আর অক্সিজেন আবার কি করে, সে গ্রহণ করে। তাহলে প্রাণী বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড কি করে, ত্যাগ করে। তাহলে গাছের কাজ হবে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করা, অক্সিজেন ত্যাগ করা, আর মানুষের বা জীবের কাজ হবে এই অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দেওয়া। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকেই মূলত পেয়ে থাকে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আমরা যদি নিচে আসি, দেখো এখানে কি বলতেছে, যে 2 নম্বরে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন। আসলে খাদ্য তৈরি করতে উদ্ভিদের কি কি প্রয়োজন হবে, এখানে প্রশ্নতে বলতেছে যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন হবে। চলো আমরা এর উত্তরটা দেখে নেওয়া যাক। তাহলে আমরা কি বলতে পারি বলতো, যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন, সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইডের কি হবে, প্রয়োজন হবে। তাহলে আলো প্রয়োজন হবে, সূর্যের আলো, পানি এবং কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ এই তিনটে উপাদান অবশ্যই খাদ্য তৈরির ক্ষেত্রে উদ্ভিদের প্রয়োজন হবে। এবার দেখো তারপরে আমাদের একটা কাজ দেওয়া আছে কি, যে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধির জন্য কোন কোন উপাদানগুলো লাগবে। তাহলে কি করতে হবে, নিচে দেখানো ছকের মতো করে একটা ছক আঁকতে হবে। তাহলে সূর্যের আলো ও পানি থাকবে, এই পর্যবেক্ষণ করে তুমি কি পাইছো সেটা এখানে লিখতে হবে। তারপর সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে, তখন কি ঘটনা ঘটবে। তারপর সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না, তখন কি ঘটনা ঘটবে। তাহলে এবার কি বলতেছে, যে সোলার চারা গাছ সহ 3টি টব তৈরি করি। আমরা কি করব, এই যে সোলা গাছের কি করব, আমরা টব সহ 3টা কি করব, চারা গাছ তৈরি করব, এবং নিচে দেখানো চিত্রের মতো করে টব 3টি সাজায়, এবং টব 1 থেকে টব 3 সূর্যের আলোতে রাখি, আর টব কি 2 কে কাঠের বা মোটা কাগজের তৈরি বাক্সের মধ্যে ঢেকে দেয়। অর্থাৎ আমাদের কাজ কি হবে, যে 1 নম্বর টবকে আর 3 নম্বর টবকে আমরা হচ্ছে সূর্যের আলোতে রাখবো। হ্যাঁ, সূর্যের আলোতে রাখবো। তারপরে এই 2 নম্বর টবকে আমরা কি করবো, একটা কাঠের একটা বাক্সের মধ্যে রাখবো, যাতে কোনোভাবেই সূর্যের আলো এর মধ্যে কি করতে না পারে, প্রবেশ করতে না পারে। তাহলে তারপরে কি হবে, ঘটনাগুলো ঘটবে কি, যে টপ 1 এবং টপ 2 প্রতিদিন পানি দেবো। তাহলে এই দুটোতে আমরা প্রতিদিন পানি দেবো, এবং টপ 3-এ কোনো পানি দিব না, এটাতে কোনো কি দেবো না, 3 নম্বর টপে কোনো পানি দেবো না। তাহলে কয়েক সপ্তাহ পর 3টি টবে চারা গাছের বৃদ্ধির তুলনা করব, এবং পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য ছকে লিখি, এবং কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে কি করতে হবে, আলোচনা করতে হবে। দেখো এই প্রাপ্ত কিন্তু ফলাফলগুলো তারা এখানে দিয়েই দিয়েছে। যেমন সূর্যের আলো ও পানি থাকবে,
তাহলে চারটি ভালোভাবে বৃদ্ধি পাবে, অর্থাৎ চারাটি কি হবে, তুমি যদি সূর্যের আলো থাকে এবং পানি দাও তাহলে চারাটি খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। এবার সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে, তাহলে চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না, কাণ্ড ও পাতা কি হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি এই চিত্রগুলো যদি একটু দেখি, তাহলে এখানে প্রথম টবে দেখো সে সূর্যের আলো পাচ্ছে আবার পানিও পাচ্ছে, তার মানে কি চারাগুলো ভালোভাবে বৃদ্ধি পাবে। দ্বিতীয়টাতে দেখো পানি পাচ্ছে বাট সূর্যের আলো পাচ্ছে না, দেখো এই পাতাগুলো কি হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে এবং বৃদ্ধি কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আবার তৃতীয়টা সূর্যের আলো পাচ্ছে বাট পানি পাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু তার কি হবে না, বৃদ্ধি মোটামুটি ভালো হবে না। দেখো সে কথাটা বলতেছে যে চারাটি শুকিয়ে গেছে বা মরে গেছে, কারণ সে পানির অভাবে কি হয়ে গেছে, মারা গেছে। এবার দেখো আলোচনা করতে বলতেছে যে পর্যবেক্ষণ ফলাফলের উপর ভিত্তি করে সহপাঠীদের সাথে নিচের বিষয়গুলো আলোচনা করি। যে টপ 1 এবং টপ 2 এর মধ্যে কোন কোন উপাদানে পার্থক্য রয়েছে, টপ 1 এবং 2 এর মধ্যে কোনটিতে সোলার চারা ভালো বৃদ্ধি পেয়েছে এবং কেন। তারপর 3 নম্বর কি বলতেছে যে টপ 1 এবং টপ 3 এর মধ্যে কোন উপাদানে পার্থক্য রয়েছে। তারপরে 4, 5 অর্থাৎ এগুলো আমাকে, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন, উপাদান প্রয়োজন, এগুলো আমাকে আলোচনা করতে বলছে। তো চলো আমরা এই আলোচনাগুলো কিভাবে করব তার আমি একটা উত্তর দেখিয়ে দিচ্ছি। তাহলে এইবার আমাদের দেখো এই যে প্রথম কাজটা ছিল যে টপ 1 এ সূর্যের আলো পানি দুটোই আছে, কিন্তু টপ 2 এ পানি থাকলেও সূর্যের আলো নেই, অর্থাৎ টপ দুটোতে সূর্যের আলোর পার্থক্য রয়েছে। তার মানে আমাদের তো একই কি জানতে চাইছিল যে কি পার্থক্য ছিল। এবার 2 নম্বরে কি জানতে চাইছে যে টপ 1 এবং 2 এর মধ্যে কোনটিতে সোলার চারা ভালো বৃদ্ধি পেয়েছে এবং কেন পেয়েছে। তাহলে আমরা কি বলবো এবার যে এই যে 2 নম্বরে টপ 1 এবং টপ 2 এর মধ্যে টপ 1 এ সোলার চারা বৃদ্ধি ভালো হয়েছে কারণ উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো এবং পানি অপরিহার্য। তার মানে টপ 1 এ কিন্তু হচ্ছে আমার পানি দেওয়া ছিল, সূর্যের আলো দেওয়া ছিল। তাহলে সূর্যের আলো ও পানি ব্যবহার করে উদ্ভিদের খাদ্য তৈরি করে যা উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন। টপ 1 এ চারাটি সূর্যের আলো পানি উভয় পাওয়ায় এর বৃদ্ধি কি হয়েছে, ভালো হয়েছে। এবার 3 নম্বরে আমাদের কি ছিল যে টপ 1 এবং টপ 3 এর মধ্যে কোন কোন উপাদানের মধ্যে পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমাদের কি করতে হবে, লিখতে হবে। তাহলে দেখো 3 নম্বর যে টপ 1 এ সূর্যের আলো ও পানি দুটোই ছিল, কিন্তু টপ 3 এ সূর্যের আলো ছিল কিন্তু পানি ছিল না, অর্থাৎ টপ দুটিতে পানির পার্থক্য রয়েছে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো 4 নম্বরে কি বলতেছে যে টপ 1 এবং টপ 3 এর মধ্যে কোনটিতে সোলার চারা ভালো বৃদ্ধি পেয়েছে এবং কেন বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এটার উত্তর কি বলতে পারি যে 4, যে টপ 1 এবং টপ 3 এর মধ্যে টপ 1 এ সোলার চারা ভালো বৃদ্ধি পেয়েছে কারণ টপ 1 এ চারাটি সূর্যের আলো ও পানি উভয় পেয়েছে, কিন্তু টপ 3 এ চারাটি পানি না পাওয়ায় সে শুকিয়ে গিয়েছে। এবং সর্বশেষ আমাদের 5 নম্বর কি বলছে যে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন হবে। তাহলে আমরা এর উত্তরে কি বলতে পারি বলতো যে উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড কি হবে, প্রয়োজন হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার একদম এই এত কথাকে আমরা সংক্ষেপে কিভাবে বলতে পারি বলতো যে এই যে আমরা যদি এই কোথায় এই চারা গাছটার দিকে যদি তাকাই তার মানে কি কি দেখতে পাচ্ছি বলতো, বা এই উদ্ভিদের দিকে। এই যে উদ্ভিদ দেখো মূলরমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করছে এবং এই পানিগুলো তোমার কোথায় আসতেছে, যে পাতায় আসতেছে। ফলে এই পাতা কি করতেছে, বায়ু থেকে আবার কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে, আবার সূর্য থেকে সূর্যের আলো গ্রহণ করতেছে। ফলে সে কি উৎপন্ন করে, যে খাদ্য প্রস্তুত করে এবং সে উপজাত হিসেবে সে আমাদের জন্য কি ত্যাগ করে, অক্সিজেন ত্যাগ করে। দেখো যে সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না, তাহলে উদ্ভিদ সূর্যের আলো ও পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরিতে বাতাসে কার্বন ডাই অক্সাইডেরও প্রয়োজন এবং উদ্ভিদ বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজে তৈরি করা খাদ্য থেকে মূলত কি করে, পেয়ে থাকে সে। তাহলে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি, বায়ুর কার্বন ডাই অক্সাইড কি হবে, প্রয়োজন হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে মূলত এই যে 2 নম্বর অর্থাৎ খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা নিয়ে মূলত আলোচনা করব। তাহলে তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।